সুপ্রিয় দর্শক শ্রোতা, আমি নিজামূলক বিপুল দেশবার্তা টকশো থেকে আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি। যে যেখান থেকে অনুষ্ঠান দেখছেন দেখবেন, সবার প্রতি শুভেচ্ছা এবং শুভকামনা। যথারীতি আমরা আজকেও এসেছি প্রতিদিনকার মতো সন্ধ্যা 7টায় আমরা হাজির হই আপনাদের সামনে সমসাময়িক বিষয় নিয়ে। বাংলাদেশে এখন সমসাময়িক বিষয় বলতে রাজনীতি, নির্বাচন এবং ক্রিকেট, কূটনৈতিক ইস্যু, নানা বিষয়, বিশেষ করে ভারত বাংলাদেশ সম্পর্ক এমন এক পরিস্থিতির মধ্য দিয়ে যাচ্ছে যে বাংলাদেশ থেকে ভারতীয় কূটনীতিকদের পরিবারের সদস্যদের প্রত্যাহার করে নিয়েছে ভারত নিরাপত্তাজনিত কারণে। এসব নিয়ে আমরা কথা বলবো। আর আজকের এই আলোচনা অনুষ্ঠানে আমাদেরকে সময় দিয়ে কৃতার্থ করেছেন বাংলাদেশ জাসদের স্থায়ী কমিটির সদস্য ডাক্তার মুস্তাক হোসেন, ডাকসুর সাবেক জিএস। মুস্তাক ভাই, আপনাকে স্বাগতম দেশবার্তা টকশোতে। আপনাদেরকে ধন্যবাদ আমাকে কথা বলার সুযোগ দেওয়ার জন্য। মুস্তাক ভাই, শুরুটা করতে চাই, বাংলাদেশ ভারত সম্পর্কটা আসলে খুবই অস্বস্তিকর, শুধু না তলানিতেই চলে গেছে। এবং সর্বশেষ আপনি জানেন যে গত পরশু হঠাৎ করেই ভারতীয় হাই কমিশনের বাংলাদেশ মিশনে যারা আছেন তাদের পরিবারের সদস্যদের ভারত প্রত্যাহার করে নিয়েছে। এটা আসলে কি বার্তা দিচ্ছে? সাম্প্রতিক সময়ে বাংলাদেশ নানা দেশ থেকে আসলে নানা প্রতিকূলতার মুখোমুখি হচ্ছে, আর ভারতের সাথে সম্পর্কটা খুবই নাজুক তলানিতে। যে হ্যাঁ, একটা খুব অস্বস্তিকর অবস্থায় আমরা আছি। আমাদের আভ্যন্তরীণ রাজনৈতিক কারণে বিভিন্ন দেশের কূটনীতিকরা তারা বাংলাদেশে নিরাপদ বোধ করছেন না। এর আগে যখন এই হাদি হত্যাকাণ্ডকে কেন্দ্র করে মিডিয়া পাড়ায় হামলা হলো, ডেইলি স্টার, প্রথম আলো এবং সাংস্কৃতিক সংগঠনগুলোতে হামলা হলো, তখনও কিন্তু পশ্চিমা দেশের বেশ কতগুলো দূতাবাস তারা উদ্বেগ প্রকাশ করে তাদের নাগরিকদেরকে সতর্কভাবে চলাফেরা করার কথা বলেছে। এবং এই দেশে আসার জন্য তখন অ্যারাইভাল ভিসাও বন্ধ ছিল। সেটাও একটা কারণ যে অনেক কূটনৈতিক কিংবা আন্তর্জাতিক সম্মেলনে অনেকের আশাটা বিঘ্নিত হয়ে গিয়েছিল। সেটা এখনও অব্যাহত আছে, যদিও সরকার অনারেবল ভিসা আবার চালু করেছে। কারণ অনারেবল ভিসা বন্ধ করার কারণে অনেক বৈজ্ঞানিক সম্মেলনগুলো, আমি যেহেতু স্বাস্থ্যের সঙ্গে জড়িত, অনেক অসুবিধা হচ্ছিল, তারা অনলাইনে যোগদান করেছে, তারা সরাসরি আসতে পারেনি। তো সর্বশেষ ভারতের, আমাদের প্রতিবেশী দেশ, তা বাংলাদেশে যতই অশান্ত পরিবেশ থাকুক, যেহেতু আমাদের নিকটতম প্রতিবেশী, আমাদের কতগুলো কমন বৈশিষ্ট্য আছে, ফলে তারা খুব একটা অনিরাপদ বোধ করেননি। অনেক পরিস্থিতি গিয়েছে, আমি জানি না ঠিক, মানে বহুদিন পরে ভারতের কূটনীতিক তাদের পরিবার পরিজনদেরকে অনিরাপদ মনে করে তারা তাদেরকে তাদের দেশে পাঠিয়ে দিয়েছেন। এটা আমাদের জন্য, আমাদের দেশের আইনশৃঙ্খলা পরিস্থিতি খারাপ, এরকম একটা বার্তা যাচ্ছে। যখন নিকটতম প্রতিবেশী এই কথাটা বলে, সেটা কিন্তু যারা দূরের প্রতিবেশী তাদের জন্য তো আরও বেশি প্রযোজ্য। নির্বাচনের আগে এই জিনিসটা ঠিক হয়নি। তবে বাংলাদেশের ভিতরে অনেক পরিবেশের যে এখানকার পরিস্থিতি, তার চেয়ে তো বড় যে ভারতের সাথে আমাদের কূটনৈতিক উত্তেজনা চলছে, সম্পর্ক উঠানামা করছে। এটা আমাদের জন্য ঠিক না। আমাদের নিশ্চয়ই ভারতের সাথে অনেকগুলো অবিবেচিত বিষয় আছে, এবং বৃহৎ প্রতিবেশীর সাথে আমাদের মতো দেশগুলো সবসময় একটা মানে দর কষাকষি থাকে, বিভিন্ন বিষয় নিয়ে বাদ প্রতিবাদ, দর কষাকষি থাকে। সেটা তো অবশ্যই থাকবে, ভারতের সাথে থাকবে বা অন্য অন্য দেশের সাথেও থাকবে, কিন্তু কূটনৈতিক পর্যায়ে একটা স্বাভাবিক অবস্থা থাকতে হবে। আমার মনে হয় সরকার এই কূটনীতির যে কতগুলো ব্যাকরণ, নিয়ম, নীতি, তার উপরে আভ্যন্তরীণ রাজনীতির ফায়দা নেওয়ার একটা মানে দেখা যাচ্ছে প্রবণতা, যে আভ্যন্তরীণ রাজনীতিতে ফায়দা নিতে গিয়ে আমাদের কূটনৈতিক সম্পর্কের উপরে ছায়া ফেলতেছে। এটা কিন্তু ঠিক হয় না। আমরা দেখেছি এরকম প্রতিবেশীর সাথে, যেমন এখন মার্কিন যুক্তরাষ্ট্রের সাথে কানাডা, মেক্সিকোর সাথে খুবই সম্পর্ক খারাপ ভেনেজুয়েলার ঘটনার কারণে। কিন্তু এই কারণে মেক্সিকো বা কানাডার সাথে মার্কিন যুক্তরাষ্ট্রের স্বাভাবিক যে কূটনৈতিক যে ব্যবস্থা বা তাদের উভয় দেশের নাগরিকদের চলাচলে কিন্তু সমস্যা হয়। এমনকি গ্রিনল্যান্ডের সাথে উত্তেজনা হচ্ছে, চরম উত্তেজনা, তারপরে কিন্তু গ্রিনল্যান্ডের সাথে কোনো এরকম অবস্থা নেই। কাজেই এই বিষয়টা বাংলাদেশ সরকারের
যে আভ্যন্তরীণ রাজনীতিতে ফায়দা নিতে গিয়ে কূটনৈতিক বিষয়গুলোকে ঝুঁকিতে ফেলা, এটা মনে ঠিক হচ্ছে না। আমার মনে হয় আমাদের পররাষ্ট্র উপদেষ্টা খুবই অভিজ্ঞ মানুষ, যদিও তার রাজনৈতিক অভিজ্ঞতা নেই, তিনি একজন সরকারি কর্মকর্তা ছিলেন, পেশাদার কূটনীতিক। এটাকে মানে তার বক্তব্যগুলোকে গুরুত্ব দেওয়া উচিত এবং মন্ত্রিসভায় বা উপদেষ্টা পরিষদের সভাতে পররাষ্ট্র উপদেষ্টার মন খুলে কথা বলা উচিত। কারণ আমার মনে হয় তিনিও জিনিসটা উপলব্ধি করতে পারবেন যে নিকটতম প্রতিবেশীর সাথে ন্যায্য দর কষাকষি হবে, ন্যায্য ঝগড়া হবে, কিন্তু স্বাভাবিক কূটনৈতিক সম্পর্ক, নাগরিকদের চলাচল, এটা ভারতেরও দায় আছে। 5ই আগস্টে গণঅভ্যুত্থানের পরে ভারত কিন্তু অনেকগুলো বিষয়ে তারা একতরফা ঘোষণা করেছে, ভিসা সীমিত করে দেওয়া, যদিও তারা তখন নিরাপত্তার কথা বলেছিল, বা পর্যটন ভিসা যাওয়া আসা কিছুটা স্বাভাবিক হয়ে আসছিল, আবার সমস্যা হচ্ছে। এগুলো আমাদের ভারতেরও দায়িত্ব রয়েছে। আমাদের দেশের সরকারের তাদের সাথে আরও ঘনিষ্ঠভাবে এনগেজ হওয়া উচিত এবং আমরা চাই না যে আমাদের দর কষাকষি করতে গিয়ে আমরা ভারত বা আমাদের দক্ষিণ এশীয় অন্য দেশের সাথে পাকিস্তান, শ্রীলঙ্কা, মালদ্বীপ, নেপাল, ভুটান এদের সাথেও যেন আমাদের সম্পর্কটা ক্ষতিগ্রস্ত না হয়। এমনকি মিয়ানমারের সঙ্গে তো আমাদের সীমান্তে একেবারে গোলাগুলির মতো অবস্থা। মিয়ানমারের সঙ্গে তো আমাদের কূটনৈতিক সম্পর্ক স্বাভাবিক রয়েছে, মাঝে মাঝে অভিযোগ পাল্টা অভিযোগ হয়, সেখানে আবার আমাদের বাণিজ্যও চলছে। সেই নাফ নদী পার হয়ে জিনিসপত্র আমদানি রপ্তানি কিন্তু হচ্ছে, সেখানে চরম উত্তেজনা থাকার পরেও ঠিকই আছে, এটা ঠিকই আছে। তো সেটা তো ভারতের ক্ষেত্রেও আমাদের প্রতি আমাদের সীমান্ত দিয়েও কিন্তু বাণিজ্য হচ্ছে। ভারতের অনেক জিনিসপত্র আমাদের এখানে আসছে, আমরাও পাঠাচ্ছি, মাঝে মাঝে হয়তো সমস্যা হচ্ছে, সেটা আমাদের দরকার, তাদেরও দরকার। কাজেই আমার মনে হয় আমাদের পররাষ্ট্র মন্ত্রণালয় তারা যারা উপদেষ্টা পরিষদের মধ্যে আভ্যন্তরীণ রাজনীতিকে বেশি প্রাধান্য দিচ্ছে, তাদেরকে এই বিষয়ে যৌক্তিক জায়গায় আসতে তারা হয়তো আশা করি সক্ষম হবে। এইটা কি তাহলে বাংলাদেশের অভ্যন্তরীণ রাজনীতির কথা আপনি বলছিলেন, তার মানে মানুষের বিরুদ্ধে, মানুষকে ভারতের বিরুদ্ধে উস্কে দিয়ে সরকার তার ফায়দা লোটার চেষ্টা করতেছে কিনা বাংলাদেশের ক্ষতি করে? আমার অনেকটা তাই, যে এই সরকার তো প্রথমেই তারা নিরপেক্ষ ভূমিকা পালন করছেন না। তারা প্রকাশ্যেই ডক্টর ইউনূস তিনি ছাত্রদের নবগঠিত দলের পক্ষে কথাবার্তা বলে ফেলতেছেন, সেটা গণমাধ্যমে চলে আসছে। কাউকে পছন্দ করা, স্নেহ করা ব্যক্তিগতভাবে থাকতে পারে, উপদেষ্টা পরিষদের বিভিন্ন সদস্যের সাথে বিভিন্ন দলের সাথে সম্পর্ক থাকতে পারে, কিন্তু আপনি সরকারের নীতি হিসেবে যদি একটা দলকে করেন, এখন তো এনসিপির সাথে জামাত ইসলামের জোট রয়েছে, কাজে আপনি এনসিপির প্রতি যদি ভালোবাসা দেখান, এটা জামাতে ইসলামের প্রতি সেই পক্ষপাতিত্ব হয়ে যাবে। আরও একটা বড় দল আছে জাতীয়তাবাদী দল, কাজেই এই দল কি এটা প্রথম কথা, এখানে পরস্পর বিরোধিতা চলে যাচ্ছে। একটা দল তো শুধু 3টা না, এখন 2টো জোট হয়ে গেছে, দল তো আরও আছে। কাজেই এইসব বিষয়ে অন্তর্বর্তী সরকার তাদের ভূমিকাটা গোলমেলে, তারা এই ভারত বিরোধী জিগির তুলে এই যে আভ্যন্তরীণ রাজনীতিতে ফায়দা নেওয়ার চেষ্টা, এটা কিন্তু আমাদের বিপদগ্রস্ত করছে। এটা রাজনীতিবিদদের উপর ছেড়ে দেওয়া উচিত। আমাদের উপদেষ্টা পরিষদের এই বিষয়ে, হ্যাঁ, আমাদের জাতীয় স্বার্থে অবশ্যই তারা কথা বলবে, তাদের দায়িত্ব সেটা, হ্যাঁ, কিন্তু আভ্যন্তরীণ রাজনীতিতে কাউকে সুবিধা দিতে গিয়ে আমাদের এগুলো কিন্তু ক্ষতিগ্রস্ত হচ্ছে। এটাকে এমনকি রাজনৈতিক সরকার যখন থাকে, তাদের যারা মন্ত্রী বা তাদের যারা নীতি নির্ধারক বা তাদের যারা আমলাতন্ত্রের সদস্য, তারা কিন্তু কখনোই বেফাস কথা বলেন না, বা বেফাস কথা বললেও তারা ভর্ৎসনার সম্মুখীন হন। যারা রাজনীতিবিদ তারা হয়তো কথা বলেন, হ্যাঁ, তাদের রাজনৈতিক অ্যাঙ্গেল থেকে, কিন্তু আমাদের এই সরকার এই বিষয়টা ঠিক করছেন না। যে কদিন সামনে নির্বাচন আছে, আশা করি নির্বাচনের মাধ্যমে নির্বাচিত সরকারের কাছে ক্ষমতা হস্তান্তরিত হবে শান্তিপূর্ণভাবে। তারা এই বাকি সময়টুকু যতটুকু ড্যামেজ সেটা পূরণ করবেন, করে তারা আমাদের সবার সাথে স্বাভাবিক সম্পর্ক, জাতীয় স্বার্থকে অক্ষুণ্ণ রেখে এবং আভ্যন্তরীণ রাজনীতিতে ফায়দা নেওয়ার বিষয়কে কোনো দিকে যেন তারা এই উপদেষ্টা মণ্ডলী বা সরকারি কাজগুলো না করে। একদম এই মানে পরিস্থিতি থেকে দ্রুত উত্তরণ ঘটুক, এটা আমরা সবাই প্রত্যাশা করি, কিন্তু যে পরিস্থিতির দিকে বাংলাদেশ ভারত সম্পর্ক আগাচ্ছে বা তলানিতে চলে গেছে সম্পর্ক, এই সম্পর্ক থেকে সহসা উত্তরণ হবে বলে আপনার মনে হয়?
আমরা আশা করি বাস্তবতার আমাদের দেশের সরকার, নীতি নির্ধারক এবং ভারত উভয়ই বাস্তবতা দিকে নজর রাখা উচিত। কারণ বাস্তবতা এবং উভয় দেশের জনগণের স্বার্থ, উভয় দেশের যারা ব্যবসা বাণিজ্য করেন বা বিপুল সংখ্যক রোগী আমাদের ভারতে যায়, ভারতে যারা স্বাস্থ্য হেলথ কেয়ার প্রোভাইড করেন তাদেরও স্বার্থ রয়েছে। এগুলো তারা বাস্তববাদী হওয়া উচিত। এবং আমার মনে হয় নির্বাচনের মাধ্যমে অনেকটা স্বস্তি আমরা আশা করি। হয়তো 100% হবে না। নির্বাচনের পরে যারা নির্বাচিত সরকার ক্ষমতা গ্রহণ করার পরে তারা আরও বেশি বাস্তববাদী হবে, রাজনৈতিক বিরোধিতা হবে, কিন্তু আমাদের এই স্বাভাবিক কর্মকাণ্ডগুলো যেন বিঘ্নিত না হয়, আমরা সেই আশাতেই আছি এবং নির্বাচনটা সেদিকে হয়তো আমাদেরকে সাহায্য করবে। নির্বাচনের কথা বলছিলেন, নির্বাচন নিয়ে আজকে থেকেই তো নির্বাচনের প্রচারণা শুরু হলো আনুষ্ঠানিকভাবে। প্রতীক বরাদ্দের পর গতকালকে প্রতীক বরাদ্দ হয়েছে, আজকে প্রচারণা শুরু হলো। অনেকেই আশঙ্কা করছেন এই প্রতীক বরাদ্দের বা নির্বাচনী প্রচারণা শুরুর পর রাজনৈতিক সহিংসতা, নির্বাচন কেন্দ্রিক সহিংসতা ব্যাপক আকার ধারণ করবে। সাম্প্রতিক সময়ে ব্যাপক সহিংসতা দেশ জুড়ে বিভিন্ন জায়গায় হয়েছে নির্বাচনকে কেন্দ্র করে। আপনার কাছে কি মনে হচ্ছে বাংলাদেশের গত কত বছরের ইতিহাসে এরকম সহিংসতাপূর্ণ, আমার যতটুকু মনে পড়ে এরশাদ পতনের পরে এমন রাজনৈতিক সহিংসতা, নির্বাচন কেন্দ্রিক সহিংসতা খুব কম হয়েছে। আপনার কাছে কি মনে হচ্ছে এই সহিংসতা কি সরকার ঠেকাতে পারবে, যেটা আশঙ্কা করা হচ্ছে? হ্যাঁ, আমরা আজকে কেন্দ্রীয় শহীদ মিনার থেকে গণতান্ত্রিক যুক্ত ফ্রন্ট এবং শরিক সংগঠন বাংলাদেশ জাসদ কমিউনিস্ট পার্টি, বাসদ মার্ক্সবাদী, আমরা সেখানে শহীদদের পুষ্পমাল্য অর্পণ করে আমাদের নির্বাচনী প্রচারণা শুরু করেছি। ঢাকার প্রার্থীরাই এসছেন শুধু, আর অন্যান্য জায়গায় যারা তারা অন্যান্য আসনে তারাও করেছেন আজকে থেকেই। নির্বাচনী সহিংসতা, হ্যাঁ, নির্বাচনী আনুষ্ঠানিক প্রচারণার আগেই তো একজন সম্ভাব্য প্রার্থী হাদি গুলিবিদ্ধ হয়ে অজ্ঞাত আততায়ী হত্যা করেছে। এটাই খুবই উত্তেজনাকর পরিস্থিতি সৃষ্টি হয়েছে এবং এটাকে কেন্দ্র করে সুযোগ নিয়ে অনেকে ঘোলাপনায় পানি স্বীকার করেছে এবং অনেকে নির্বাচন, কেউ অনেকে বলবো না, এটাকে কেন্দ্র করে নির্বাচনী পিছিয়ে দেওয়ার জন্য কথা বলেছে। তো হুমকি আছে, আশঙ্কা আছে যে রাজনৈতিক বিরোধিতা বা ফায়দা নেওয়ার থেকে চেষ্টা করে সহিংসতা হতে পারে। বা কয়েকটা দল তো নির্বাচনে আসেনি, নির্বাচনে আসতে চায়নি, সেটা একটা বিষয়। বা নির্বাচনে আসলেও তাদেরকে আসতে দেওয়া হবে না, এরকম হুমকি দেওয়া হয়েছে। যেটা আসলে হয়তো ভালো হতো, কিন্তু নির্বাচনে না আসার কারণে সেটা একটা আশঙ্কা যে তাহলে তারা নির্বাচন বর্জন করবার জন্য আহ্বান জানিয়েছে বলে সামাজিক গণমাধ্যমে দেখেছি। আর প্রতিদ্বন্দ্বী প্রার্থী যা বিভিন্ন দলে কিন্তু দলীয় মনোনয়নকে উপেক্ষা করে স্বতন্ত্র প্রার্থী হয়েছেন একটা বড় সংখ্যায়, বা মানে নাই প্রত্যাহারটা। আর দলে দলে প্রতিদ্বন্দ্বিতা তো আছেই, প্রতিদ্বন্দ্বিতা ভালো কথা। এখন নির্বাচন কমিশন যদি নির্বাচনী প্রচারণাটাকে একটা মানে লেভেল প্লেইং ফিল্ড শুধু বললেই তো হবে না। যেমন একটা হতে পারে যে নির্বাচন কমিশনের একই প্ল্যাটফর্মে সবাই বক্তব্য রাখবে, এভাবে যদি তারা কমিয়ে আনতে পারতো আলাদা আলাদা মিছিল সমাবেশ, সেটা কমিয়ে আনলে কিন্তু সংঘর্ষের জায়গাটা কমে যায়। এবং আমি শুনেছি অবশ্য নির্বাচন কমিশন বিভিন্ন দলের কাছ থেকে তাদের নির্বাচনী ম্যানিফেস্টো চেয়েছেন। কারণ হিসেবে তারা বলেছে যে তারা এক প্ল্যাটফর্মে কতগুলো মিটিং করা যায় কিনা সব প্রার্থীকে এক জায়গায়, এটা ভালো উদ্যোগ। তাহলে নির্বাচনের খরচটাও কিন্তু নিয়ন্ত্রণের মধ্যে চলে আসে। প্রতিদ্বন্দ্বী প্রার্থীরা এক জায়গায় যদি আসে, সংযত হয়ে তারা কথা বলবে, কেউ যদি উত্তেজনাকর আচরণ করে প্রভাব পড়বে তাদের নির্বাচনী ফলাফলে। তো নির্বাচন কমিশনের একটা ভূমিকা আছে, কিন্তু আরও বড় ভূমিকা হচ্ছে সরকার যদি পক্ষপাতমূলক আচরণ করে তার ছায়া পড়বে নির্বাচন কমিশনের উপরে এবং প্রতিদ্বন্দ্বী প্রার্থীগুলোর সাথে সরকারের সম্পর্কটা খারাপ হবে। ইতিমধ্যেই গণভোটকে কেন্দ্র করে সরকার কিন্তু একটা পক্ষপাতমূলক ভূমিকা নিয়েছেন। গণভোট তো সরকারের পক্ষে বিপক্ষে হচ্ছে না, গণভোট হচ্ছে কতগুলো প্রশ্নের উপরে। সরকার কেন এটার পক্ষে গেছে? অতীতে সামরিক সরকার অবৈধ ক্ষমতা দখলকারী দুটো সামরিক সরকার তাদের পক্ষে ভোট চেয়েছে, সেগুলো অবৈধ ছিল। এই গণভোটগুলো কিন্তু সংবিধান সম্মত ছিল না, সেগুলোর উদাহরণ কিন্তু এখানে খাটে না। একমাত্র বিচারপতি শাহাবুদ্দিনের সময় যে গণভোটটা হয়েছিল সেটা একটা উদাহরণ এবং সেটা সংবিধান সম্মত করা হয়েছে পরে, হ্যাঁ, সেটা সবাই আমরা একমত হয়েছি। কিন্তু এর আগে জেনারেল জিয়াউর রহমান বা জেনারেল এরশাদের গণভোট অবশ্যই অনুসরণীয় না।
সেভাবে যদি তারা প্রচার করতে যাচ্ছেন একই কায়দা, এটা কিন্তু প্রশ্নবিদ্ধ হবে। এবং যে রাষ্ট্রপতির আদেশ এর ভিত্তিতে গণভোটটা করছে, এটা কিন্তু প্রশ্নবিদ্ধ। রাষ্ট্রপতি অধ্যাদেশ জারি করতে পারে, নতুন কোনো আইন আদেশ আকারে করতে পারে না। কাজে এইগুলো প্রশ্ন রয়ে গেছে। আমি আপনাদের মাধ্যমে আবারও বলবো, আজকে আমরা শহীদ মিনারও বলেছি, আমাদের যিনি সভাপতিত্ব করেছেন বজলুর রশিদ ফিরোজ, বাসাদের সাধারণ সম্পাদক, এই গণভোটটাকে এখনো সময় আছে, আপনারা তুলে নিন, গণভোটটা বাতিল করুন, গণভোট করেন না। গণভোট যদি প্রয়োজন হয় সংসদে গুরুত্বপূর্ণ সংবিধানের পরিবর্তন হওয়ার পরে রাষ্ট্রপতির স্বাক্ষরের আগে গণভোট হতে পারে, যেভাবে বিচারপতি শাহাবুদ্দিন করেছিলেন 1991 সালে। সেটা করলে কিন্তু সব দিক দিয়ে ভালো হয়। হ্যাঁ, কোনো কোনো দল বিরোধিতা করবে, তাদের বোঝা উচিত এই গণভোটটা জাতিকে বিভক্ত করে ফেলবে। এবং আরেকটা কথা হচ্ছে, এই গণভোটকে ফলাফলকে কেন্দ্র করে উত্তেজনা হতে পারে। আপনি সংসদ নির্বাচনের কথা বলছেন, গণভোটের ফলাফলকে বা গণভোটের হানা ভোটকে উত্তেজনা হতে। ইতিমধ্যেই একটি রাজনৈতিক দল জাতীয় পার্টি তারা বলেছে, জেএম কাদের, যে গণভোটকে না বলুন। আমরা বাম গণতান্ত্রিক জোট এবং বাংলাদেশ জাসদ আমরা স্বাক্ষর করিনি, এবং গণতান্ত্রিক যুক্তফ্রন্ট সমর্থন করেছে এটা, যে আমাদের স্বাক্ষর না করাটা। আমরা গণভোটকে অপ্রয়োজনীয় বলছি, আমরা এখনো বলি নাই গণভোটকে না বলুন। তাহলে তো এটা মানে এটাকে চ্যালেঞ্জ করছে কিন্তু বিশেষ করে জামাত ইসলামী এবং তাদের জোটের যারা সদস্য এনসিপি। আপনি যখন এখন ভোটে যাচ্ছেন, হায়ের পক্ষে বলবেন, নায়ের পক্ষে বলবে না কেউ। আমরা অবশ্য নায়ের পক্ষে বলছি না, গণভোটটাকেই বন্ধ করতে বলছি। কাজে এগুলো নিয়ে সরকার কিন্তু এখনো সময় আছে, আমার মনে হয় বিভিন্ন দলের সঙ্গে বসে এই গণভোটটাকে তারা মুলতবি রাখুক, বন্ধ করুক। সংবিধান সংশোধনের বিষয় তো, এটা পার্লামেন্ট নির্বাচনের পরেই হতে পারে। তাহলে আমার মনে হয় একটা উত্তেজনার জিনিসটা কমে যাবে। তবে এটা অবশ্যই রাজনৈতিক দলগুলোর সঙ্গে ঐক্যমতের ভিত্তিতে করতে হবে। ঐক্যমত ছাড়া যেভাবে তারা গণভোট চাপিয়ে দিচ্ছে, যেরকম ভুল। আর এই বিষয়ে কিন্তু আলোচনা করতে হবে ঐক্যমতের ভিত্তিতে এবং বাস্তবতার ভিত্তিতে। তাহলে সহিংসতার মাত্রাটা কমে আসবে। আরেকটা হচ্ছে, রাজনৈতিক দলগুলো তাদের কর্মী পর্যায়ে বেশ কতগুলো স্থানীয় পর্যায়ে সহিংস সংঘাত ঘটে। বিশেষ করে যে সমস্ত দলের তৃণমূল পর্যায়ে নিয়ন্ত্রণ নেই, তাদের প্রতি আমরা আহ্বান জানাবো আপনার মাধ্যমে, যে এই সমস্ত রাজনৈতিক দল তারা আন্দোলনে সফল হয়নি। আন্দোলন সফল হয়েছে নির্দলীয় চেহারা ছাত্রদের নেতৃত্বে। তাদের বাহাদুরি করার কিছু নেই। তাদের তৃণমূল পর্যায়ের কর্মীরা ইতিমধ্যেই তাদের দলের সিদ্ধান্ত অমান্য করে দলের বাইরে যাদের সমর্থন দিয়েছে তাদের বিরুদ্ধে তারা কাজ করেছে। খুবই ন্যাক্কারজনক উদাহরণ হয়েছে যে জাতীয়তাবাদী দল তারা কয়েকটি আসন ছেড়েছিল তাদের আন্দোলনের শরিক গণতন্ত্র মঞ্চের নেতা সর্বশেষ জনাব মাহমুদুর রহমান মান্নার উদাহরণ দিতেই। তিনি বিশাল ঝুঁকি নিয়েছিলেন আওয়ামী লীগ সরকারের বিরুদ্ধে অবস্থান নিয়ে, এবং তিনি কারাগারেও ছিলেন। এই তাদের দলের তৃণমূল কর্মীরা যেটুকু সম্মান দিতে না পারে, তারা যদি মনে করে এই দিনই দিন, আর কোনো দিন নয়, ভবিষ্যতে কোনো ঐক্যবদ্ধ আন্দোলন হবে না, ভবিষ্যতে কোনো দলের সাথে কোনো আস্থার সম্পর্ক হবে না। খুবই খারাপ উদাহরণ হয়েছে। জনাব আসাম আব্দুর রব, তাদের সাথে এরা এই একই কাজ করেছে। তারপরে অন্যান্য দলকে তারা ভাগিয়ে নিয়ে বিএনপিতে নিয়ে গেছে, হজম করে ফেলেছে, এবং দুই একটা সিট তারা ছেড়েছে, এবং সেখানেও তাদের কর্মীদের আচরণ কিন্তু ভালো দেখছি না। এবং সর্বশেষ জনাব মাহমুদুর রহমান মান্নার সাথে যে কাজটা করেছেন বিএনপির, আমি বলবো, আমি কেন্দ্রীয় নেতৃত্বকে দোষ দিচ্ছি না, তারা তৃণমূলের তাদের যারা এই আগ্রাসী মনোভাব যে সব কিছু দখল করবে তারা নির্বাচনের আগেই, বগুড়া এবং ঢাকার দুটো সিটি তারা দখল করতে চাচ্ছেন, তারা মাহমুদুর রহমান মান্নাকে ন্যূনতম সম্মান দেখাননি। এই প্রবণতাটা কিন্তু এখন অন্যান্য সিটেও তারা অন্যান্য প্রার্থীর বিরুদ্ধে, হ্যাঁ আপনি যেখানে যেখানে মনোনয়ন পেয়েছেন আপনার জয়লাভ করার চেষ্টা করবেন, কিন্তু মনোনয়ন পাওয়ার আগেই যে কাজটা তারা করেছে এটা যদি অব্যাহত থাকে, এটা কিন্তু লক্ষণ খারাপ আছে। এবং আমরা জামাত ইসলামকে দেখেছি, তারা নিজেদেরকে এত মানে সুশৃঙ্খল দল হিসাবে তারা দাবি করে। ইতিমধ্যেই বিভিন্ন গণমাধ্যমে বা সামাজিক মাধ্যমে দেখেছি তাদের তৃণমূলের কর্মীরা কিন্তু একে তো ধর্মের নামে তারা অপপ্রচার করছেন, তারা বিকাশ নাম্বার নিয়ে তারা ঘুষ দেওয়ার টাকা চাচ্ছে, যে বিকাশে তারা টাকা পাঠিয়ে দেবে। তারা আগে তো বলেছে তারা ভেস্তের টিকিট, এটা অবশ্য ব্যাপক সমালোচনার মুখে পড়েছে। বিএনপি তারা বলেছে যে তারা বলছে ভোট দিলে জান্নাতের টিকিট দেওয়া হবে। ধর্মের অপব্যবহার তো আছেই, তারা টাকা ঘুষ দিতে যাচ্ছে এবং তারা বিভিন্ন জায়গায় পেশি শক্তিও দেখাচ্ছে। কাজে এগুলো এই সমস্ত দল যারা আপাত দৃষ্টিতে মনে হচ্ছে বড়, তাদের শেখ হাসিনার আওয়ামী লীগ থেকে শিক্ষা নেওয়া উচিত। তাদের চেয়ে তো বড় দল তারা হয়নি, তারা ক্ষমতায় ছিল, তারা এই সমস্ত বাড়াবাড়ি করার কারণে জনগণ থেকে পুরো বিচ্ছিন্ন হয়ে গেছে। আর জামাত ইসলামী বলেন বা বিএনপি বলেন, তারা তাদের নিজের শক্তিতে আন্দোলন করে
শেখ হাসিনা সরকারকে উৎখাত করতে পারেনি। নিরপেক্ষ পরিচয়ের ছাত্রদের পিছনে দাঁড়িয়ে তাদের এটা করতে হয়েছে। তাদের নেতৃত্ব এবং তাদের তৃণমূল পর্যায়ের কর্মীদের মনে রাখতে হবে, তারা যদি সংযত আচরণ না করেন জনগণ কিন্তু তাদেরকেও ছেড়ে কথা বলবে না। তার মানে নির্বাচনে ব্যাপক সহিংসতার একটা আশঙ্কা থেকেই যাচ্ছে, এটা আমরা আশা করি না, কিন্তু একটা ভয় তো আছেই। আইন শৃঙ্খলা পরিস্থিতি তো এখনো স্বাভাবিক হয় নাই, এখনো তো পুলিশ সক্রিয় হয় নাই, তাহলে কিভাবে এরকম একটা মহাকর্মযোগ্য সম্ভব হবে? পুলিশের একটা তো আছেই, কারণ পুলিশ শেখ হাসিনার আমলে যেভাবে ব্যবহৃত হয়েছে, জনগণের ক্ষোভের বহিঃপ্রকাশ হয়েছে এবং অনেক পুলিশ মৃত্যুবরণ করেছেন, এর মধ্যে নিরীহ পুলিশও ছিলেন। তো সেটা একটা তাদের ট্রমা বা এটা আছে। কিন্তু সবচেয়ে বড় কথা হচ্ছে সরকারের বডি ল্যাঙ্গুয়েজ, সরকারের আচরণের উপরে কিন্তু পুলিশের ভূমিকা নির্ভর করে। সরকার যদি পক্ষপাতমূলক আচরণ করে তাহলে পুলিশের পক্ষে দায়িত্ব পালন করা মুশকিল, এবং নির্বাচন কমিশনের বেলায় এটা প্রযোজ্য যে সরকারকে তার নিরপেক্ষতা প্রমাণ করতে হবে। তাহলে নির্বাচন কমিশন, পুলিশ এবং প্রশাসন তারা তাদের সঠিক ভূমিকা পালন করতে পারবে। এরশাদ আমলে যে প্রশাসন ছিল সেটা কিন্তু 91 সালে ছিল, এরকম ব্যাপক রদবদল করা লাগেনি। কিন্তু নিরপেক্ষ সরকার, বিচারপতি শাহাবুদ্দিন সরকার যথাযথ ভূমিকা পালন করেছেন। পুলিশ, নির্বাচন কমিশন এবং অন্যান্য প্রশাসন সব তাদের সঠিক ভূমিকা পালন করেছে। কাজে এটা কিন্তু এখনো প্রযোজ্য। সরকার যতদিন সময় আছে তারা নিরপেক্ষ ভূমিকা পালন করুন, কারোর প্রতি পক্ষপাতমূলক আচরণ না করুন। এবং এটাও শোনা যাচ্ছে যে এই সরকারের কেউ কেউ মনে করছেন একটা ঝুলন্ত পার্লামেন্ট হোক, এটাও কিন্তু খুব মারাত্মক খারাপ একটা প্রবণতা। কেন? জনগণ যেভাবে ভোট দেয় সেভাবে আপনি আচরণ করুন। ঝুলন্ত পার্লামেন্ট দিয়ে আপনি ক্ষমতায় টিকে থাকবার জন্য ষড়যন্ত্র করছেন বলে অভিযোগ আছে। আপনার কাজে এটা কোনো মানে আনুষ্ঠানিক অভিযোগ কেউ করেনি, এটা গুজব আছে যে যদি একটা ঝুলন্ত পার্লামেন্ট হয় তাহলে বর্তমান সরকার আর কিছুদিন ক্ষমতা তারা করবেন এবং তারা এই গণভোটের ভোট জিতিয়ে তারা এই যে সংবিধান সংস্কার পরিষদের নাম করে দুবার শপথ নিতে হবে, এই সময় কতগুলো আজগু এবং উদ্ভট নিয়ম তারা চালু করেছেন। এগুলো নিয়ে তারা গুজব রয়েছে যে তারা ওই সংবিধানে তাদের মতো করে সংস্কার না হওয়া পর্যন্ত তারা ক্ষমতা ছাড়বেন না। এটা বিরাট সংকট তৈরি হবে এবং এই জন্য ঝুলন্ত পার্লামেন্ট তাদের দরকার। কারণ কোনো একটা দল যদি সংখ্যাগরিষ্ঠ আসন পায় তারা তো সরকার গঠন করার অধিকার রাখে, কিন্তু ঝুলন্ত পার্লামেন্ট হলে তারা শর্ত দেবে এই সরকার যে তাদের মতো করে সরকার গঠন না করলে তারা ক্ষমতা হস্তান্তর করবে না। আমি আশা করি আমার এই কথাগুলো মিথ্যা প্রমাণ হোক, কিন্তু এগুলো কোনো রকম পক্ষপাতিত্ব, কোনো রকম ষড়যন্ত্র, কোনো রকম ইকুয়েশন করার চিন্তা যেন অন্তর্বর্তী সরকার না করেন। নির্বাচনের তারিখ ঘোষণা করা হয়েছে, স্রেফ তারা একটা অন্তর্বর্তী তত্ত্বাবধায়ক সরকারের মতো ভূমিকা পালন করুক, নাহলে কিন্তু বিপুল সমর্থন নিয়ে ডক্টর ইউনূস সরকার গঠন করেছিলেন। এমনকি যারা আওয়ামী লীগ পরাজিত হয়েছে তারাও কিন্তু একটা আশায় ছিল যে যাই হোক না কেন ডক্টর ইউনূস একটা সম্মান রাখবে, কিন্তু তারা কিন্তু হতাশ করেছে। কাজে এখনো সময় আছে, তারা একেবারেই নিরপেক্ষভাবে নির্বাচন পরিচালনা করুন, নির্বাচনের ফলাফল অনুযায়ী সরকার গঠন হোক এবং তাদের দায়িত্ব ছেড়ে দিয়ে তাদের স্ব পেশায় চলে যাক, এবং কোনো রকম ষড়যন্ত্র, কোনো রকম হিসাব নিকাশ তাদের করার প্রয়োজন নেই। এবং এই পার্লামেন্ট সরকার গঠন করবে এবং তাদের অধীনেই তারা সংবিধান সংস্কারের কাজগুলো করবে। এবং অতন্ত্র প্রহরী হিসেবে রাজনৈতিক দলগুলো রয়েছে, রাজনৈতিক দলগুলোর কর্মীরা, সিভিল সোসাইটি, সামাজিক সাংস্কৃতিক সংগঠন, দেশের জনগণ, তারা তো ঘুমিয়ে নেই। এই গণ অভ্যুত্থান সবাইকেই জাগিয়ে দিয়েছে এবং তাদের কণ্ঠস্বর বন্ধ করার জন্য চেষ্টা করা হচ্ছে নানা রকম মব করে, নানা রকম ভয়ভীতি দেখিয়ে। সেগুলো যদি সরকার নিরপেক্ষ থাকে এগুলো দিয়ে কোনো কাজ হবে না। সজাগ জনগণই অতন্ত্র প্রহরীর মতো ভূমিকা পালন করবে, আমাদের গণতন্ত্র উত্তরণের একটা সুযোগ তৈরি হবে। একেবারেই। আপনি রেজাল্টের কথা বলছিলেন, গণভোটের ফলাফল গণনার কথা। গতকালকে আপনি খেয়াল করেছেন প্রধান উপদেষ্টা প্রেস সচিব একটা সংবাদ সম্মেলন করে বলেছেন যে নির্বাচনের ভোট গণনায় এবার দেরি হবে, সুতরাং কেউ যেন গুজব না ছড়ায়। তার মানে তারা গণভোটকে আগেই প্রাধান্য দিচ্ছেন, তারপরে হয়তো পরবর্তী রেজাল্টের ব্যাপারে অনেকেই এরকম মনে করছেন যে জাতীয় নির্বাচনের রেজাল্ট পরে যেহেতু গণনা হবে বলছে, তার মানে গণভোটের রেজাল্ট পাওয়ার পর পরবর্তী সংসদ নির্বাচন রেজাল্টের ফয়সলা হবে। আপনার কাছে কি মনে হচ্ছে? এইসব বিষয়ে আমার মনে হয় প্রেস সচিবের বক্তব্য দেওয়া উচিত না। এগুলো খুবই স্পর্শকাতর বিষয়, এগুলো চিন্তা ভাবনা করে বলা উচিত। কখন ভোট কোনটা আগে হবে কোনটা পরে হবে এটা তো সিদ্ধান্ত হয়নি। সাধারণ বুদ্ধিতে যেটা বলে দুটো
ফলাফলই একসাথে গণা হওয়ার কথা, দুটো ফলাফল একসঙ্গে ঘোষণা করার কথা। নির্বাচন একসাথে হবে, দুটো ফলাফল কেন আগে পরে হবে কেন? প্রত্যেকটা বুথে আলাদাভাবে ইলেকশন মানে গণনা হবে, সেগুলো নির্বাচন কমিশন কেন্দ্রে এটা টালি করবে, ফলাফলটা একসাথে ঘোষিত হবে। এবং গণভোট যেহেতু হ্যাঁ এবং না, হয়তো ফলাফলটা আগে আজ করা যাবে, সংসদীয় আসনে হয়তো সেটা হতে পারে, কিন্তু এটা বলে কেন অযথা বিতর্ক টেনে আনছেন প্রেস সচিব মহোদয়? সাধারণ নিয়ম যেটা, গণভোট একটা টেবিলে গণভোট গণা হবে বা একাধিক টেবিলের সংখ্যা বাড়বে, সংসদ নির্বাচনে গণা হবে, দুটো একসাথেই যুগপৎভাবেই গণা হবে, ফলাফলগুলো যুগপৎভাবে চলবে যেভাবে সংসদ নির্বাচনে ফলাফলটা হয়। এখানে অযথা জটিলতা কেন সৃষ্টি করছেন? এগুলো তো উত্তেজনা বাড়ায়। আমরা একেবারে শেষ পর্যায়ে চলে আসছি। আপনি নিশ্চয়ই জানেন বাংলাদেশের ক্রিকেট এখন অন্তিম যাত্রায় আছে। অনেকেই মনে করছেন শেষ পেরেকটা বসে যাবে যদি আইসিসি আজকেই সিদ্ধান্তের জন্য বলেছে, আজকের মধ্যেই সিদ্ধান্ত দিতে হবে বাংলাদেশ টি-20 বিশ্বকাপে যাবে কিনা। বাংলাদেশ সরকার ক্রিকেটের উপর হস্তক্ষেপ করে রীতিমতো ক্রিকেটকে বেকায়দায় ফেলে দিয়েছে, চরম একটা সংকটে ফেলে দিয়েছে। আপনি কিভাবে দেখছেন? না, অন্তিম যাত্রা আমি বলবো না, এটা একটা খুব সমস্যায় পড়েছে আমরা, এটা ঠিকই। ক্রিকেট, বাংলাদেশের মানুষ ক্রিকেট পাগল, তারা খুবই উদ্বেলিত হয়, একটা জাতীয় মর্যাদার প্রতীক। তবে এখানে ভারত সরকারেরও দায় আছে। বাংলাদেশ সরকার মুস্তাফিজকে আইপিএলে যেভাবে ন্যাক্কারজনকভাবে বাদ দেওয়া হয়েছে, প্রতিবাদ করেছে, ঠিকই আছে, কিন্তু তারপরেও এখানে রাজনীতিকে প্রাধান্য দেওয়া উচিত না। এখানে টি-20 বিশ্বকাপ একটা খুবই গুরুত্বপূর্ণ বিশ্বকাপ। বাংলাদেশের ক্রিকেটারদের এখানে তাদের যে ক্রিকেট বোর্ড আইসিসির নিয়ম অনুযায়ী তাদের স্বাধীনভাবেই কাজ করার কথা। অবশ্যই সরকার তাদের নিরাপত্তার দিকটা দেখবে, বা খুব গুরুত্বপূর্ণ জাতীয় প্রশ্নে তো অবশ্যই হয়তো তারা বিবেচনা করবে। তো মুস্তাফিজের প্রতিবাদ করতে গিয়ে আমাদের মনে হয় আমাদের করা উচিত ছিল যে টি-20 বিশ্বকাপে কিভাবে খেলবো, ক্রিকেটারদের সঙ্গে নির্মোহভাবে কথা বলা উচিত ছিল। এখানে ভয়ের পরিবেশ রেখে কোনো কথা বলা, কারণ ক্রিকেটও কিন্তু আমাদের একটা মর্যাদার জিনিস। ভারতের সাথে আমাদের অনেক বিরোধ, উত্তেজনাও হয়েছে 5ই আগস্টের পরে, কিন্তু আদানির বিদ্যুৎ কিন্তু একদিনের জন্য বন্ধ হয়নি, বা অন্যান্য নিত্য প্রয়োজনীয় সামগ্রী কিন্তু আসছে, আমরাও দিচ্ছি। কাজে ক্রিকেটটাও কিন্তু যদিও একই মতন না, মুস্তাফিজের ঘটনাটা খুবই আমাদের জন্য স্পর্শকাতর বিষয়, প্রতিবাদ করাটা অবশ্যই উচিত ছিল এবং ঠিকই আছে। তো ক্রিকেটটা আমার মনে হয় যে আইসিসিতে যারা আছেন তারা বাংলাদেশের দিকটা দেখা উচিত, এবং ভারত সরকারেরও কিন্তু এই বিষয়ে আছে, এবং ভারতীয় যে ক্রিকেট কন্ট্রোল বোর্ড তাদেরও কিন্তু ভূমিকা আছে। বাংলাদেশ সরকারের কারো কারোর মধ্যে হয়তো প্রবণতা থাকতে পারে যে এখানে একটা তাদের মানে আমি যেটা বলি আভ্যন্তরীণ রাজনীতিতে একটা মানে সুবিধা নেওয়ার জন্য উত্তেজনাকর পরিস্থিতি সৃষ্টি করা। আমাদের জাতীয় মর্যাদা অক্ষুণ্ণ রেখে ভারতের অন্যায় কাজ, ভারতের যারা উগ্রবাদী গোষ্ঠী, ধর্মীয় গোষ্ঠীর হুমকিতেই তো মুস্তাফিজকে তারা এই বাদ দিয়েছে। কাজেই এই হুমকিটা একটা বাস্তব। কাজে আমাদের ক্রিকেটের খেলোয়াড়রা বা আমাদের কর্মকর্তারা গেলে সেই হুমকির মুখে পড়বে কিনা, বাংলাদেশ সরকার ন্যায্যভাবে সেই উত্তেজনাকর পরিস্থিতির বিষয়ে তারা উদ্বেগ তুলে ধরবে। কিন্তু আমরা আশা করি যে আইসিসি এবং ভারতের ক্রিকেট কন্ট্রোল বোর্ড তারাও এগিয়ে আসবেন, এবং বাংলাদেশ ক্রিকেট টিম যেন খেলতে যেতে পারে, যে কোনো মানে ফর্মুলায় বা যে কোনো ইয়েতে হোক না কেন, সেটা আমরা চাই। আমরা প্রতিবাদও ঠিক আছে, আমাদের ক্রিকেটের নিরাপত্তাও দেখতে হবে, কিন্তু ভারত এবং বাংলাদেশ সরকার সমানভাবে যেন এগিয়ে আসে। এবং ক্রিকেটের যে মাধুর্য, আমাদের উপমহাদেশের দেশগুলোই তো এখন সবচেয়ে বেশি ক্রিকেটের পাগল, ভারত, পাকিস্তান, বাংলাদেশ, অনেক দর্শক, এবং এটা একটা বাজারও বটে। ক্রিকেটের যে পণ্যের বিজ্ঞাপন এবং অন্যান্য বিষয়, অনেক বিষয় আছে। কাজে আমার মনে হয় দুই সরকারকে এগিয়ে আসা উচিত এবং দুই দেশের ক্রিকেটারদের এগিয়ে আসা উচিত, একে অপরের সাথে কথা বলে। যদিও জানি না কতটুকু সময় আছে। আপনি দুই সরকার বলছেন, কিন্তু ভারতীয় সরকার তো এই মুস্তাফিজ বা বাংলাদেশ ক্রিকেট বা টি-20 বিশ্বকাপ নিয়ে একটা শব্দ করে নাই। যত শব্দ আওয়াজ সবই আমাদের ক্রীড়া উপদেষ্টা করেছেন। ভারতীয় বিসিসিআই কথা বলছে, আর আইসিসি যেহেতু টি-20 বিশ্বকাপের ইভেন্টের দায়িত্বে এবং তারাই আয়োজক সংস্থা, তারা দায়িত্ব নিয়ে বলছে যে
কোনো সিকিউরিটি কনসার্ন তাদের জানা মতো সমস্যা হওয়ার কথা না। তারপরও তারা যেসব জায়গায় প্রবলেম হবে এগুলো তারা একদম স্ট্রিক্টলি দেখবে। এরপরও বাংলাদেশ, কালকে আমির ইসলাম বুলবুল ছিলেন সেই বৈঠকে, এবং বাংলাদেশের পক্ষে মাত্র 2টা ভোট পড়েছে, বাকি 12টা ভোটই পড়েছে আইসিসির, মানে বাংলাদেশের যে সিদ্ধান্ত তার এগেনস্টে, বাংলাদেশ যাবে না তার এগেনস্টে পড়েছে। এখন এই পরিস্থিতিতে বাংলাদেশ সরকার কেন এত সিরিয়াস ইনভলভ হয়ে গেল যে আমরা যাবই না গদরা, মানে সব উইন্ডো বন্ধ করে দিল? না, উইন্ডো বন্ধ তো হবে না, আর কোনো বক্তব্য চূড়ান্ত না। তো আমার মনে হয় ভারত সরকার, মানে ভারতীয় ক্রিকেট বোর্ডের উচিত বাংলাদেশকে যেন একসাথে টি-20-তে যায়, যেই ফর্মুলাতে হোক না কেন, অন্য ভেন্যুতে খেলা হোক বা যা হোক, মানে ভারতের সরকারকে উদ্যোগ নেওয়া উচিত এবং ভারতের ক্রিকেটারদের সেই উদ্যোগটা নেওয়া উচিত। কারণ আমরা মনে প্রাণে চাই টি-20-তে আমাদের দল যাক, এবং ভারতের যে উগ্রবাদী তাদের যে উগ্র হুমকি, সেটাও ভারতের সরকারকে মোকাবেলা করা উচিত। যেহেতু বাংলাদেশের সরকারের লোকেরা কথা বলেছে, কাজেই ভারতের সরকারই এই জিনিসটা সমাধান করতে পারে, এবং বাংলাদেশ সরকারকেও এই বিষয়ে বাংলাদেশের জনগণের যে চাহিদা, আমরা টি-20 বিশ্বকাপে অংশগ্রহণ করতে চাই, আমরা এইটা অবশ্যই আমাদের জাতীয় মর্যাদা সংরক্ষণ করতে হবে, নিরাপত্তা দেখতে হবে। এই বিষয়ে বাংলাদেশ সরকারকে উদ্যোগ নেওয়া উচিত, ভারতের সরকারকে উদ্যোগ নেওয়া উচিত। সরকার ইনভলভ হয়ে গেছে বাংলাদেশে, শুধুমাত্র ক্রিকেট কন্ট্রোল বোর্ডের হাতে এটা নাই। আমি ভোটের কথা বলছি না, ভোট নানাভাবে হতে পারে, ভোটের ইয়ে করে অজুহাত দিয়ে বাংলাদেশকে বঞ্চিত করা ঠিক হবে না। তবে আমি চাই যে বাংলাদেশ টি-20-তে অংশগ্রহণ করুক, আমাদের যে কোটি কোটি দর্শক সেটাও চায়, আমি আশা করি ভারত এবং পাকিস্তানের দর্শকরাও তাই চায়। এটা রাজনৈতিক পর্যায়ে সমাধান হওয়া দরকার, রাজনৈতিক পর্যায়ে সমাধান ছাড়া শুধুমাত্র ক্রিকেট কন্ট্রোল বোর্ডে এটা সমাধান হবে বলে আমার মনে হয় না। না, আপনি বলছিলেন ভারতীয় সরকার এবং বাংলাদেশ সরকারের কথা, কিন্তু বাংলাদেশ সরকারের তরফ থেকে এখন পর্যন্ত গণমাধ্যমে তো আমরা দেখিই নাই যে ভারত সরকারের কারোর সঙ্গে বাংলাদেশ সরকারের কোনো প্রতিনিধি বা উপদেষ্টা কথা বলেছেন, ফরেন অ্যাডভাইজার কিংবা যুবক ক্রীড়া উপদেষ্টা কিংবা আদার্স কোনো উপদেষ্টা। ভারত এত কথা সবই বাংলাদেশ সরকারের প্রতিনিধিরা যা বলতেছেন সব ফেসবুকে আর গণমাধ্যমে, মানে অফিসিয়াল ল্যাঙ্গুয়েজে বা ডিপ্লোম্যাটিক ভাষায় কোনো কথা হচ্ছে না, সবই মানে আনফর্চুনেটলি সবই হচ্ছে মানে গায়ের জোরের কথাবার্তা। এটা মনে হচ্ছে কিনা আপনার কাছে? এক্ষেত্রে তো আমি বলেছি একটু আগে যে আমাদের যে পররাষ্ট্র উপদেষ্টা, তিনি একজন পেশাদার কূটনীতিক, তার মেধা এখানে কাজে লাগানো উচিত, পেশাগত মেধা। রাজনীতি থাকবে আমাদের, কিন্তু আভ্যন্তরীণ রাজনীতি দ্বারা প্রভাবিত হওয়া উচিত না। আমার মনে হয় দুই সরকার কথা বলা উচিত। বাংলাদেশ সরকার, যেহেতু আমরা চাই আমাদের বাংলাদেশ ক্রিকেট টিম এই একটা টি-20-তে তারা আগেও খেলেছে, ভালো খেলেছে, তাদের যদি কোনো ঘাটতি থাকে বা ভারত সরকারের সঙ্গে যোগাযোগ করা উচিত করে এই মানে এই ক্রিকেটে যদি আমাদের অংশগ্রহণ আমাদের দল করতে পারে, এই অহেতুক যে উত্তেজনা রাজনৈতিক ফায়দা নেওয়ার জন্য সেটা কমানো উচিত। আগামী নির্বাচনের জন্য এটা আমাদের জন্য একটা ভালো হবে। একেবারে অসংখ্য ধন্যবাদ ডাক্তার মুস্তাক ভাই আপনাকে। যারা এতক্ষণ দেখছিলেন দেখবেন, সবার প্রতি অনুরোধ দেশবার্তা ফেসবুক পেজটি ফলো দিয়ে এবং ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেশবার্তা টক শোর সঙ্গে থাকুন, আপনাদের মতামত জানান এবং অবশ্যই আপনাদের পরামর্শ দিতে পারেন, এবং আপনারা নিরাপদ থাকবেন, সাবধান থাকবেন। সেই পর্যন্ত সবাইকে শুভ সন্ধ্যা। আপনাকে অনেক ধন্যবাদ।